I would have hated myself sitting there and watching an ASEAN session going on here on the stage. You saved me, I'm here. So I'm very happy to be here with everybody in ASEAN. দাভোসে জুলাই বিপ্লবে হার না মানা বাংলাদেশের গল্প শোনালেন ডক্টর ইউনূস। সাইডলাইন বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা কামনা। জুলাই ফাউন্ডেশনের আচরণ নিয়ে নাগরিক কমিটির উদ্বেগ, পদ ছাড়লেন সার্জিস। গণহত্যার বিচার চলবে ট্রাইব্যুনালের রিট খারিজ। ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক। নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে ইসলামী দলগুলোর কদর। উপদেষ্টার আশ্বাসে রাজপথ ছাড়ল মালয়েশিয়ার কলিং ভিসাধারীরা। মেডিকেল ইনস্টিটিউট শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ, 7 দিনের আলটিমেটাম। 8 পণ্যে সরছে ভ্যাট। ব্র্যান্ড ছাড়া অন্য পোশাকেও থাকছে না অতিরিক্ত কর। মূল্যস্ফীতির চাপে জনজীবনে স্বস্তি ফেরা নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরে মামলা, উদ্বিগ্ন অভিবাসীরা। এবং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় নারীদের 60 রানে হারালো টাইগ্রেসরা। বিশ্বকাপে সরাসরি খেলতে শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবে বাংলাদেশের হার না মানা তরুণদের বিজয় গাঁথা বিশ্ব দরবারে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত আসিয়ান সংলাপে বাংলাদেশকে তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ইকোনমিক ফোরামের একটি বৈঠকে আসিয়ান নেতাদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। সেখানে মালয়েশিয়া এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। 22 জানুয়ারির আসিয়ানের বৈঠকে সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর জোর দেন ডক্টর ইউনূস। উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়নে আমাদের সাফল্য নিজেদের তৈরি করতে হবে। বাংলাদেশের মতো বিশ্বের তরুণদের সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন ডক্টর ইউনূস। আমাদের পাশ্চাত্য ব্যাংকিং সিস্টেম ফলো করতে হবে। ব্যাংকিং হতে হবে মানুষের সাথে ব্যাংকের সংযোগ। মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ সহায়তা বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার কথা আলোচনায় তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যুতে সবার সহযোগিতাও দরকার। সুইজারল্যান্ডের দাভোসে এ পর্যন্ত আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক রাজনৈতিক ইস্যুগুলো আলোচনায় এসেছে। সুইজারল্যান্ডের দাভোসে গত 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসর। চলবে 24 জানুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাচার হওয়া অর্থ ফেরাতে প্রভাবশালী কয়েকটি দেশের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল সম্মেলনের বাইরে সাইডলাইন বৈঠকে এই সহায়তা চান তিনি। আর বাংলাদেশে বিনিয়োগের উপযোগিতা তুলে ধরার পাশাপাশি অর্থ পাচারের প্রসঙ্গটিও তুলেছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান। সুইজারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। জুলাই বিপ্লবে হার না মানা বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে গেল সুইজারল্যান্ডে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বিশ্ব নেতাদের কাছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংচান শিরাওয়াত্রা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি। মূল সম্মেলনের বাইরেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুবাই সংস্কৃতি ও শিল্পকলা কর্তৃপক্ষের চেয়ারপারসনের সঙ্গেও বৈঠক হয়। সেখানে বাংলাদেশে অভ্যুত্থান, তরুণদের অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরো নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশকে ঢেলে সাজাতে প্রভাবশালী দেশগুলোর কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা। জার্মানির ফেডারেল মন্ত্রী উলফ গ্যাং স্মিথের সঙ্গে আলোচনায় পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা চান তিনি। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বানও জানান সবার প্রতি। সাইডলাইন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। আলফা রহমান, নিউজ 24, দাভোস, সুইজারল্যান্ড। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শহীদ পরিবারের সাথে আচরণ নিয়ে বিতর্কে জুলাই শহীদ স্মৃতি পরিষদ। এর মধ্যে সাধারণ সম্পাদক পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সার্জিস আলম। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, সাংগঠনিক কাজে আরও বেশি সময় দিতেই পদত্যাগ করেছেন সার্জিস। জুলাই বিপ্লবে নিহত আহত পরিবারদের সহায়তায় গেল বছরের 10 সেপ্টেম্বর গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন, যার সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরকারের দেয়া 100 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করে ফাউন্ডেশনটি। দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় হঠাৎ করে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সার্জিস আলম, জানিয়ে ইতিমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে। সার্জিসের পদত্যাগের দিনই সংগঠনটির কার্যক্রম নিয়ে নানা অভিযোগ এনে প্রধান নির্বাহী কর্মকর্তা মীর স্নিগ্ধর কাছে চিঠি লিখেছে জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন নিউজ 24-কে জানান, যে প্রত্যাশা নিয়ে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে ফাউন্ডেশনটি। জুলাই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে টেক কেয়ার করা, জাতিগতভাবে এটা আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা। আমরা যখন জুলাই ফাউন্ডেশনকে গঠিত হতে দেখি, সেটা আমাদের মনে একটা আশার সঞ্চার করেছে। এখানে যারা কাজ করবেন তারা তাদের স্বপ্রণোদিত মনোভাব এবং সেই সাথে তাদের যে কর্মতৎপরতা, সেটা সর্বোচ্চ পরিমাণে তারা ব্যবহার করবেন। তো আমরা সেই জায়গায় কিছুটা হতাশ হয়েছি বলাই যায়। আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদেরকে সরকারি প্রতিষ্ঠান মনে করছেন এবং তারা তাদের যে সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কালচারের বাইরে তারা বেরোতে পারছেন না। আমরা মনে করি তাদের এই জায়গাটায় আমরা জবাবদিহিতা চাওয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করছি। আর সার্জিস আলমের পদত্যাগের বিষয়ে মুখপাত্র জানান, তার পদত্যাগের সাথে চিঠির কোনো সম্পর্ক নেই। এই অ্যাড্রেসের সাথে পদত্যাগের কোনো সম্পর্ক নেই প্রথমত, এবং এখানে সার্জিস আলম উনি বেশ কয়েকটি কাজ একত্রে করছেন। সাংগঠনিক প্রয়োজনীয়তার ভিত্তিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক পদ, সেটা উনি আপাতত ত্যাগ করছেন। জাতীয় রাজনীতিতে আরো বেশি সময় দিতেই সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি তার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান থাকার এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে পিটিশন দায়ের করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শুনানি শেষে বুধবার পিটিশন খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট,
এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকবে। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনাল অবগত আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আসামি শেখ হাসিনা এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। এ সময় স্বৈরাচারী হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে গণমাধ্যমকেও তৎপর থাকার অনুরোধ করেন তিনি। আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার নিশিরাতের নির্বাচনের অনিয়ম খুঁজতে এবার মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক। তিনি জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি সংস্থাটির। নির্বাচনের আগে বরাবরই বাংলাদেশে গুরুত্ব বাড়ে ইসলামী দলগুলোর। ভোটের হিসেব নিকেশে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করে বড় দলগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামায়াতে আমিরের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর থেকে জোরদার হয় ইসলামী জোট গঠনের আলোচনা। তার একদিন পরেই বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক। দীর্ঘদিন পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দুদলের নেতাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো ইসলামী জোট নিয়ে দুশ্চিন্তা দেখছে না তাদের দল। যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতেই এমন সংলাপ। সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারাও। সবাই কিনা জাতীয় ঐক্য সাধন করা, জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটা অনুরোধ রাখার, কারণ ইতিমধ্যে কিছু ভিন্নচিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা তোমার হচ্ছে বিভিন্ন ঐক্য, জাতির স্বার্থে আজকে ঐক্য করার জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তার। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন, এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে, এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে, কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল। আওয়ামী লীগের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ স্বৈরাচার যাতে পুনরায় মাথাছাড়া দিতে না পারে সেই বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনটিতে দেখছিলাম যে রাজনীতিতে বাড়তে শুরু করেছে ইসলামী দলগুলোর কদর, এবং আপনারা দেখছিলেন যে গত মঙ্গলবার বরিশাল ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের যে ঘোষণা আসে তারই খবর জানাচ্ছিল, এবং তার একদিন পরেই বিএনপির বৈঠক করেছে সাবেক জোট সঙ্গী খেলাফত মজলিসের সাথে। এবার যাচ্ছি আমরা পরের সংবাদে। শেখ হাসিনার নিশিরাতের নির্বাচনের অনিয়ম খুঁজতে এবার মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক। দর্শক, বিস্তারিত দেখব প্রতিবেদনে। 2014 এর নির্বাচন থেকে সরে আসে তৎকালীন সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ফলে অর্ধেকের বেশি আসনে নির্বাচনের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় 154 জন প্রার্থী। 2018 সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন নিয়েও আছে প্রশ্ন আর বিতর্ক। 14 নির্বাচন বয়কট করলেও এই নির্বাচনে অংশ নেয় সকল রাজনৈতিক দল। বিএনপি আর তাদের জোট প্রার্থীরা অভিযোগ করে, ভোটের আগের রাতেই সিল মারা হয় ব্যালট পেপারে। 2024 সালেও আওয়ামী লীগ একদলীয় নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসে।
এবার 2018-এর ভোট চুরি আর জালিয়াতির নির্বাচন নিয়ে বুধবার নির্বাচন সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযোগের কথা জানালেন দুদক মহাপরিচালক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরো বলেন, অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। আমরা এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। এদিকে সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দায়ে মামলা করেছে দুদক। মামলা হয়েছে বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার দাবিতে রাজধানীতে ফের বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। কারওয়ান বাজারে পুলিশি বাধায় সড়ক ছেড়ে পরে তারা যান স্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে। প্রবাসী কল্যাণ সচিব বলছেন, আগামী এপ্রিলের মধ্যে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ডাক পেয়ে প্রায় 1 বছরেও দেশটিতে যেতে পারেনি 18,000 শ্রমিক। বিমানবন্দর থেকে চোখের জলে ফেরত আসা এসব মানুষ ফের নামলেন রাজপথে। 4 দফা দাবিতে বুধবার সকালে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন তারা। এতে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিলে তৈরি হয় হট্টগোল। আমাদের এই যে 6-7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আছে 8 মাস ধরে ঘুরতাছি। 1 সপ্তাহের ভিতরে সকল সমস্যার সমাধান করবে, কিন্তু তারা এই সমস্যার সমাধান না করে পরের সপ্তাহ আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে আরো 3-4 মাস সময় চাচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। দাবি দেওয়া নিয়ে বেলা 11টার দিকে তারা স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, তখন সেই মেসেজটা 2 ঘন্টা পরে আমাদেরকে জানাবে। ওই মেসেজটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে। পরে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ায় সরকারের ধীরগতির কারণে শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে। আগামী এপ্রিলের মধ্যে প্রথম ধাপে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসে অপেক্ষামান শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ার আশ্বাস দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সরকারি চাকরিতে পদ সৃষ্টি ও স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আর দাবি না মানলে সচিবালয় ঘেরা সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। দর্শক, এদিকে আন্দোলনের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন রোগী ও সাধারণ যাত্রীরা। স্বীকৃতি ও চাকরি নিশ্চিতকরণের দাবিতে বুধবার বেলা 11:30টার দিকে শাহবাগ রাস্তা অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা। এতে যোগ দেয় দেশের 11টি সরকারি ও বিভিন্ন বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে দাবিতে স্লোগান দিতে থাকে তারা।
3 মাস ধরে আমরা তাদের প্রত্যেকের কাছে গেছি, বিভিন্ন রেজুলেশনের মাধ্যমে তাদের কাছে পাঠাইছি, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা জেলা প্রশাসকের মাধ্যমে সবকার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাইছি, তারা কিছু করতেছে না আমাদেরকে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা পড়াশোনা করবো, আমরা কেন রাস্তায় থাকবো? রাস্তায় কি আমাদের ঘোরার জায়গা? 4 দফা দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি দাবাগুলো যদি তারা মেনে না নেয় তাহলে আমরা পরবর্তীতে লং মার্চের ঘোষণা দিব ঢাকামুখী। এদিকে প্রধান সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েন হাসপাতালে আসা রোগীরা। সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। আন্দোলনের নামে সময় অসময় এভাবে সড়ক অবরোধের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। যাতায়াতের সমস্যা না, সময় নষ্ট হইতেছে না, সময় মতো তো পৌঁছতে পারতেছি না। আমি তখন কাজ এটা করে শিখিয়া বসে আর এটার মধ্যে বয়াতে উঠলে জাম হইলে বয়া থাকতে হইব, জাম থাকলে থাকতে হবে, বয়া না থাকলে বয়া থাকা লাগবো। এদিকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন, ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ম্যাট শিক্ষার্থীরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অবশেষে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির অবসান হলো। চরম উদ্বেগ উৎকণ্ঠার মাঝে ফিরল স্বস্তি। জরুরি অবতরণের প্রায় 7 ঘন্টা পর জানা গেল কোনো বোমা ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নম্বর ফ্লাইটে। সকালে অচেনা নাম্বার থেকে বিমানে বোমা রয়েছে বলে ফোন আসার পর জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এরপর যাত্রী ক্রুকে নামিয়ে তল্লাশি চালানো হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বোমার খবর মিথ্যা। বুধবার সকাল বিমানবন্দরে হঠাৎই ফোন আসে, বোমা রয়েছে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নম্বর ফ্লাইটে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উদ্বেগ উৎকণ্ঠায় যাত্রীর স্বজন, সহকর্মীরা। তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জোরদার করা হয় সামগ্রিক নিরাপত্তা। সকাল 9:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরেই ফ্লাইটের 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়, করা হয় তল্লাশি। ফোন দিয়ে বললো যে ওরা সেফ আছে, ওদেরকে এক জায়গায় রাখা হয়েছে। যখন নামাইছে তখন আমাদেরকে বলছে আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান। যখনই আমরা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করে তখন দেখলাম যে মোটামুটি 500-700 হবে আনসার, বিডিআর, আর্মি। তো ওইখান থেকে আমাদের ইমিগ্রেশন না পার করে এক রুমে রাখা হয়েছে। খবর পেয়ে র্যাব, পুলিশের পাশাপাশি আসে সেনাবাহিনীর সদস্যরাও। বোমা ডিসপোজাল ইউনিট নিয়ে তল্লাশি চালানো হয় পুরো বিমানে। চরম শঙ্কার মাঝে আসার কথা জানান বেবিচক চেয়ারম্যান। আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিং এ, ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে, আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল না। পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এ তথ্য দেয়া হয়েছে জানিয়ে অবস্থান, ব্যক্তি ও উদ্দেশ্য জানতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশন চলেছে, তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিমানে বোমা থাকার তথ্য ভিত্তিহীন। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কোনো ফ্লাইট শিডিউলে রদবদল হয়নি। বলা যায় দুপুরের পর থেকেই স্বাভাবিক ছিল বিমানবন্দরের সব কার্যক্রম। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 4 ধরনের অপরাধকে অজামিনযোগ্য করে হালনাগাদ করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, আর বাতিল করা হচ্ছে বিতর্কিত 9টি ধারা। বুধবার আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। জানান, জনপরিসরে আপত্তির প্রতি সম্মান জানিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেওয়া হয়েছে। এতে সরকারকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের 25-এর 3A নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। শেষের দিকে একটা বিষয় থাকে রোহিতকরণ ও হেফাজত। একটা আইন জারির পরে কিছু কিছু বিষয়কে হেফাজত করতে হয় একেবারে যৌক্তিক প্রয়োজনে, আর কিছু কিছু জিনিস রোহিতকরণ হয়ে যায়। যেমন যে সমস্ত মামলাগুলো হয়েছিল এই মামলাগুলি কিন্তু অটোমেটিক্যালি এগুলো চলে গেছে এবং যাওয়া শুরু হয়ে গেছে। একটা হিউজ নাম্বার অফ মামলা কিন্তু অলরেডি চলে গেছে এবং আপনারা এও শুনে খুশি হবেন যে প্রয়োজনীয় যে অনুষঙ্গগুলো এর জন্য প্রয়োজন ছিল আমরা সকল স্টেক হোল্ডার বা সকল কর্নার থেকে এই সাপোর্টগুলো আমরা পাচ্ছি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল 4টা থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পুলিশে জানায়, শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান কবির গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বিকেলে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিছিল, সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। সমালোচনার মুখে অবশেষে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো এনবিআর। তবে এখনও বাড়তি ভ্যাট বহাল আছে বেশিরভাগ পণ্যে। নতুন শুল্ক জারি করার 9 দিন পর প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানালো সংস্থাটি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট বাড়ানোর পর কমানোর সিদ্ধান্তে খুব একটা স্বস্তি মিলবে না জনজীবনে। নতুন বছরের শুরুতে এবং 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় বাড়তি সম্পূরক শুল্ক, ভ্যাট ও উৎসে ভ্যাট আরোপ করে এনবিআর। খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, ভোক্তা এবং অর্থনীতি বিশ্লেষক পর্যায় থেকে শুরু হয় চরম সমালোচনা। 9 জানুয়ারি কর আদায়ের নতুন সিদ্ধান্ত জানানোর পর গেল 9 দিনে একের পর এক নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করে এনবিআর। সে ধারাবাহিকতায় এবার জীবন রক্ষাকারী পণ্য ঔষধে পূর্বের ভ্যাট বহাল রাখছে সংস্থাটি। নিত্য প্রয়োজনীয় মোবাইল যোগাযোগে বর্ধিত সম্পূরক শুল্ক এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একই সিদ্ধান্ত মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ব্যাপারেও। নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার 15% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে। উদ্যোক্তা ও গ্রাহকরা মনে করেন, সার্বিক কর নীতিতে বিভিন্ন ধাপ বাদ দিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা বদলে দিতে পারে সরকারের রাজস্ব আদায়ের চিত্র। এই সেবা মূল্যকে যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে এর মধ্যে দেখবো যে অর্ধেকের বেশি মূল্যই কিন্তু আমরা সরকারকে বিভিন্ন প্রকারের কর, ভ্যাট বা অন্যান্য সাবসিডি হিসাবে বা স্পেশাল ডিউটিজ হিসাবে আমরা কিন্তু পে অফ করছি। মাঝখানে যে লেয়ার অনুযায়ী যে ভ্যাট গুলি আছে এই সমস্তগুলি কমাতে হবে। আমরা একবারই ভ্যাট দিব, সেটা হচ্ছে কখন আমরা যখন সেবা গ্রহণ করব গ্রাহকরা, তার জন্য আমরা ভ্যাট দিতে পারি। এদিকে এনবিআর এর এই নতুন প্রজ্ঞাপন বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য অর্থনীতিবিদদের। যে সমস্ত জায়গাতে ভ্যাট কমানো হয়েছে তো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে 15% থেকে 10% করা হয়েছে। মানে যেগুলো 7.5% ছিল সেগুলোতে 2.5% কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। তো এটার একটা নেতিবাচক প্রভাব আমি মনে করি যে বাজারে ইতিমধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতে পড়বে। আগস্ট পরবর্তী বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর নানাবিধ কর ও শুল্ক প্রত্যাহার করেছিল অন্তর্বর্তী সরকার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাজারে চালের মজুদ কম, তাই বাড়ছে দাম। আর এমন বাস্তবতায় সরবরাহ ঠিক রাখতে 10 লাখ টন খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 7 লাখ টন চাল ও 3 লাখ টন গম আমদানি করা হবে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে। খাদ্য উপদেষ্টা জানান, এই সিদ্ধান্তের ফলে বাজারে চালের দাম কমবে। আর যে কোনো উপায়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, বলছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক নানা চাপে নিত্যপণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, তখন নতুন করে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। মধ্যবিত্তদের চাল কিনতে কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। সরু চালের দাম গত 1 মাসে কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতি সামাল দিতে সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FCMC এর বিশেষ বৈঠকে বসেন অর্থ, বাণিজ্য ও খাদ্য উপদেষ্টা। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা অস্থির চালের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান। আর অর্থ উপদেষ্টা জানান, যে কোনো উপায়ে বাজার নিয়ন্ত্রণ করবে সরকার। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটার রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা দিন, কিন্তু গুদামজাত যেটা আছে করছে সেগুলো আমরা
দেখেছি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। আশা করছি যে বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করব না, কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে। উপদেষ্টারা জানান দেশে এখন মোট খাদ্য মজুদ 12,79,298 মেট্রিক টন। এর মধ্যে চাল 8,89,615 মেট্রিক টন, গম আছে 3,81,136 মেট্রিক টন, আর ধান মজুদ আছে 12,860 মেট্রিক টন। আমরা যখন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে আর সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলোর থেকে দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা জন্য ইয়ে করবো। কতটুকু আমাদের মজুদ আছে এখন, কতটুকু ইম্পোর্ট আসছে এবং কতটুকু লোকালি প্রডিউস করা হয়েছে, কতটুকু আমরা প্রকিউর করতে পেরেছি ধান চাল, এগুলো মিলে সবের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেছে। বাজারে খাদ্যপণ্যের মজুদ ঠিক থাকলে ঘাটতি হবে না, এমনটা জানিয়ে সরকারের দুই উপদেষ্টা বলেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংগ্রহের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা করছে সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। ডুডলস খান আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নেই কোনো সুদ, সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে না, জামানতও। এভাবে প্রায় 2 দশক যাবৎ ঋণ দিয়ে যাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে জীবন বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার প্রায় 28,000 দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের। দশকেরই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুরে 443 জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে দেয়া হলো 80 লাখ টাকা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী আল মুহাইমিনুল খান। চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার পথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের স্বপ্নবাজ নারী উদ্যোক্তারা। অন্ধকার নেমে এসেছিল তাদের পরিবারে যখন আলো হয়ে এগিয়ে আসে বসুন্ধরা ফাউন্ডেশন। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে এমন 443 জনকে দেওয়া হচ্ছে 80 লক্ষ টাকার ঋণ সহায়তা। 15,000 টাকা দিতেছে, সপ্তাহে 300 টাকা নিব। আমরা একসাথে হাঁস মুরগি কিনে পালন করলে আমরা গরিব মানুষদের স্বাবলম্বী হইতে পারবো। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গেছে তাদের। এটা দিয়ে আমাদের অনেক লাভবান হয়েছে। হাঁস মুরগি পালি, গরু টরু আছে, এগুলো আছে পালি। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি, তাই ইয়ে করতে পারছি, সবকিছু করতে পারছি। এই ঋণ প্রকল্পের মাধ্যমে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। মহিলাদেরকে যদি অভিযান কাজে অগ্রসর করে আগানো যায় তাহলে তো অর্থনীতির চাকা সচল হবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ঋণের ব্যবস্থা করছেন। 2005 সাল থেকে জনকল্যাণমূলক এই প্রকল্প পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ, জানান বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম নাসিমুল হাই। বসুন্ধরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনে করেন যে যারা এই ঋণটা গ্রহণ করছেন তারা সেটা কাজে লাগাবেন, তার নিজের স্বাবলম্বী হবেন, তারা তাদের যেই জনগোষ্ঠীর অংশ সেই জনগোষ্ঠীতে তারা একটা পজিটিভ অবদান রাখতে পারবেন। স্থানীয়রা বলছেন শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি সহ সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা সহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয় ঋণ পেয়ে এই অঞ্চলের হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। এখন তারা স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাবার। বাঞ্ছারামপুর থেকে আল মুহাইমিনুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। খোদ মার্কিনিরাও ক্ষোভ জানাচ্ছেন। এই আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরে মামলা করেছেন ডেমোক্র্যাটরা। এমন সিদ্ধান্তে
উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে লাভ ক্ষতির হিসেব চলছে বিশ্বজুড়ে। তবে এই রিপাবলিকানের ফের হোয়াইট হাউসে প্রবেশে সবচেয়ে বেশি মাশুল গুনতে শুরু করেছেন অবৈধ অভিবাসীরা। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযানেও সম্মতি দিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ব্যাপকভাবে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহরে। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। আমি মনে করি আমাদের দেশ অভিবাসীদের উপর নির্মিত এবং আমাদের জন্মগত নাগরিকত্বের কারণ হলো মানুষকে এখানে আসতে উৎসাহিত করা। যদি আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে এটি সর্বোত্তম উপায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা। চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। তবে এই আইনে আগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। This executive order does not affect anybody that happened before yesterday. After anybody who is born in the United States, if their parents are not green card holder or citizen, their children will not be considered automatic US citizen by birth. নতুন শর্ত অনুযায়ী সন্তানের পিতামাতার মধ্যে অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ মিলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মাসনদে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের বদলের সুর বিশ্বজুড়ে। কেমন প্রভাব পড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় তাও রয়েছে আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার গঠনের উপরও জোর দেবে হোয়াইট হাউস। নির্বাচিত সরকার ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা চ্যালেঞ্জিং বলে মনে করছেন তারা। দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শপথের বক্তব্যে নতুন স্বপ্ন দেখছে মার্কিনীরা। ট্রাম্পের বিজয়ের পর থেকেই আলোচনা কোন পথে এগোবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও তাদের বিদেশ নীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না। তাই বাংলাদেশ নীতিতেও নড়চড় হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি ডেমোক্রেটিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মত তাদের। বাংলাদেশের সম্পর্কটাও আমি মনে করি বড় আকারেই অর্থনীতির উপরই থাকবে, অতটা সামরিক থাকবে না। নতুনত্ব যেহেতু একটা সম্ভাবনা আছে, আমারও হোমওয়ার্ক করা দরকার যে আমার কোথায় আমার লাভ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার, সেই দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির সম্পর্কের উপর ভিত্তি করে হয় না। ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, অন্যান্য দেশগুলির সাথে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে এবং বাংলাদেশকে কতটুকু প্রায়োরিটি ডোনাল্ড ট্রাম্পের সরকার দিবে, এইগুলি প্রত্যেকটা জিনিস ম্যাটার করবে। এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রমাদ চৌধুরী, নিউজ 24 ঢাকা। নিউজ 24 ঢাকা। এবার জানাবো খেলার সংবাদ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে 60 রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ উজ্জ্বল করেছে জ্যোতি নাহিদারা। ওয়ান্ডার পার্কে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় 35 রানের মধ্যেই সাজঘরে ফেরেন মুর্শিদা ও ফারজানা। স্কোর বোর্ডে 56 রান উঠতেই আউট হন শারমিন আক্তার। এরপর ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির 68 রানে ভর করে বাংলাদেশের নারী দলের ইনিংস থামে 184 রানে। জবাবে 124 রান তোলে ক্যারিবীয়রা। নাহিদা 3, রাবিয়া ও ফাহিমা নেন 2টি করে উইকেট। দুই দলের 3 ম্যাচ সিরিজে এখন 1-1 সমতা।
নারী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে হবে বাংলাদেশের। ম্যাচ মাঠে না গড়ালে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে টাইগ্রিসরা। আর এমন কিছু ঘটলে বাছাই পর্বে খেলতে হবে নিউজিল্যান্ডের। যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন জ্যোতিরা তা ফিকে হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম ম্যাচে বড় হারের পর। তবে সেই ধোঁয়ায় ঢাকা পরিস্থিতি থেকে আলোর পথে ফিরেছে টাইগার্সরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কম রানের পুঁজি নিয়েও 60 রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তাতেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছানি দিচ্ছে জ্যোতিদের সামনে। তবে সেসব নিয়ে এখনো ভাবছে না বাংলাদেশের মেয়েরা। তাদের একটাই ভাবনা, ক্যারিবীয় নারীদের বিপক্ষে সিরিজ জেতা। প্রথম ম্যাচটা হারার পর আসলে টিম একদিন পরে এরকম বাউন্স ব্যাক করবে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচে আমাদের তো চেষ্টা এটাই থাকবে, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। ওভারসিজে আমরা কখনো এভাবে সিরিজ জয় করতে পারিনি। ম্যাচ জয়ের পেছনে ভূমিকা রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন জ্যোতি। ক্যারেক্টারের বাইরে যে এভাবে খেলা, অনেক বেশি বল নিয়েছি সেগুলো রান করার জন্য, বাট আমাদের মধ্যে এখন দিন শেষে রানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল টিমের জন্য এবং দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরে অনেক বেশি খুশি। আগামী শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে লড়বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলে সরাসরি এবছর ভারত বিশ্বকাপের নাম লেখাবে বাংলাদেশ। সেই সাথে দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের ইতিহাসও গড়বে টাইগার্সরা। সুখন সরকার, নিউজ 24। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে সুপার 6-এ বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে জুনিয়র টাইগ্রিসদের দেয়া 122 রানের জবাবে 8 উইকেটে 103 রানের বেশি তুলতে পারেনি স্কটল্যান্ড। আর 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন আনিসা আক্তার। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 18 রানে হারিয়ে সুপার 6-এ পৌঁছে গেছে বাংলাদেশ। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের আসর শুরু করেছিল ইয়াং টাইগ্রিসরা। মালয়েশিয়ার বাঙ্গিতে বাংলাদেশের দেওয়া 122 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটিশ মেয়েরা। শুরুতেই টাইগ্রিস স্পিনার আনিসা আক্তারের বলে ওপেনার ইমার উইকেট হারায় স্কটল্যান্ড। একই ওভারে আরেক ওপেনার পিপ্পা কেলি রান আউটে শিকার হয়ে সাজঘরে ফেরেন। মাঝে পিপ্পা স্পোরলে 43 ও নিয়াম মুরের 22 রানে ভর করে ম্যাচে ফেরার আশা জাগায় স্কটিশ মেয়েরা। তবে নিশিতা নিশির জোড়া আঘাতে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় স্কটিশ মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 103 রানে শেষ হয় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে 4 উইকেট শিকার করেন আনিসা আক্তার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় বলেই ওপেনার সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুরায়া ফেরদৌস ও ফাহামিদা ছোঁয়া মিলে 26 রানে জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত 14 রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ছোঁয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে আফিয়া আসিমার 19 বলে 21, টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তারের 29 রানের সুবাদে নির্ধারিত 20 ওভার শেষে স্কোরবোর্ডে 121 রান যোগ করে বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন নাইমা শেখ ও মাইসে মিকাইরা। শুভদেবনাথ, নিউজ 24। চিটাগং কিংসকে 2 উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে ঢাকা ক্যাপিটালস। যদিও আছে যদি কিন্তুর হিসেব। এদিন আগে ব্যাট করে 6 উইকেটে 148 রানের সংগ্রহ করে চিটাগং। জবাবে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শাকিব খানের ঢাকা। চিটাগংয়ের শুরুটা হয়েছিল স্বপ্নময়। কিংসের ওপেনারদের আশা ছিল ঝলক দেখানো, কিন্তু জুবায়েদ আকবরীর 23 রানের পর নাইমের 44 রানের ইনিংসও যেন পুরোপুরি আলো ছড়াতে ব্যর্থ। মিডল অর্ডারে কেউই সুবিধা করতে পারেননি। ঢাকার বোলাররা চাপে রেখেছিলেন পুরো ইনিংস জুড়ে। তাতে ছন্দ হারায় চিটাগং। 2 প্রান্ত থেকে নাজমুল অপু আর মোসাদ্দেক মিলে গড়ে তোলেন বোলিং দুর্গ। সর্বোচ্চ রান তোলার চেষ্টায় শামীম হোসেন ও হোসেন তালা দ্রুত বিদায় নিলে 148 রানে থামে চিটাগংয়ের ইনিংস। মোসাদ্দেক হোসেন 4 ওভারে মাত্র 13 রান দিয়ে নেন 2টি উইকেট, আর নাজমুল অপু 27 রানে তুলে নেন আরও 2 উইকেট। লক্ষ্য 149 রান। কাগজে কলমে মানানসই হলেও ঢাকার সামনে তা ছিল যেন শিশির বিন্দু। লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে ঝড় ওঠে। 75 রানের জুটি করে সহজ জয়ের ভিত গড়েন এই 2 ব্যাটার। লিটন আউট হন 25 রানে। তবে ততক্ষণে ম্যাচ ঢাকার মুঠোয়।
ম্যাচ সেরা তানজিদ তামিম মাত্র 28 বলে তুলে নেন 50। শেষ পর্যন্ত খেলেন 54 বলে অপরাজিত 90 রানের এক অনবদ্য ইনিংস। 11 বল হাতে রেখে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছে রাজধানীর দলটি। অন্যদিকে 3-এ নেমে গেল চিটাগং কিংস। রিনা হোসেন, নিউজ 24। এদিকে জয় দিয়েই চট্টগ্রাম পর্ব শেষ করলো ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সের বিপক্ষে তামিমের দল জিতেছে 7 রানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে 9 উইকেটে 167 রান তোলে বরিশাল। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন 50 রানের ইনিংস। রিশাদ 39 আর তাওহিদ হৃদয় খেলেন 36 রানের ইনিংসে। জবাব দিতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 উইকেটে 160 রানের বেশি তুলতে পারেনি খুলনা। নাইম শেখ খেলেন সর্বোচ্চ 77 রানের ইনিংস। বরিশালের হয়ে জাহান্দাদ খান শিকার করেন 2 উইকেট। Hear the roar of the crowd. What a finish we have to this game. দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।